অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুভেচ্ছা। যে প্রশ্নটি আপনার কাছে প্রথমেই করতে চাই, যে নির্বাচনটি হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে কিনা, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হলেও নিশ্চয়ই বিএনপি এটি ডিজার্ভ করে, অন্তত যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যে দলের সঙ্গে, জামাতের সঙ্গে, অনেকেই আমরা এটা মনে করতে পারি। তারপরেও আপনার মতামত জানতে চাইছে এই কারণে, যেহেতু ভোটের টোটাল শতাংশটি অনেক পরে আমরা জানতে পেরেছি, মানে টোটাল কত ভোট কাস্ট হয়েছে এমপি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমার গণভোট নিয়ে আমার তেমন কোনো কথা নাই। তার কারণ হচ্ছে এইটাকে তো আমি অলরেডি প্রত্যাখ্যান করেছি, এটার কোনো প্রয়োজনই ছিল না। আমি বোধহয় আপনার সাথে বলেছি যে গণভোট ইজ ইলিগাল, আনকনস্টিটিউশনাল, এটা কোনো সময় হওয়া উচিত না। এবং যেভাবে গণভোটটি ডিফাইন করা হয়েছে হায়নার ব্যাপারে, 4টি প্রশ্ন, একটা হায়না, সো এইটা একটি ইললজিক্যাল জিনিস হয়েছে সেখানে। আমি 4টার মধ্যে তো কাউকে হা দিতে পারি, না দিতে পারি, যাই হোক, হোয়াট এভার দ্য কেস। তারপরেও কিন্তু দেখেন, at least 30% have said no. আপনি এটাকে ফেলে দিতে পারেন না। 30% এখন যেটা আসতেছে ফলাফল, এবং 30% পিপল নাতে ভোট দিয়েছে। কাজেই এইখানে বলা যাবে না যে সবাই হ্যাঁ চেয়েছে, ওইটা সবাই চেয়েছে। এক তো স্বচ্ছ ছিল না রেফারেন্ডাম, কোনোভাবেই স্বচ্ছ ছিল না। তারপরে 30% যে রেজাল্টটা তারা অ্যানাউন্স করছে, সেখানে 30% আছে। আমার ডাউট আছে যে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন আছে। কাজে রেফারেন্ডাম ইজ ইলিগাল, এইটাকে আমি নাম্বার 1। নাম্বার 2, আপনি যে কথাটা বিএনপির ব্যাপারে বলেছেন, আমি প্রথমেই আপনার মাধ্যমে মুবারকবাদ দিতে চাই বিএনপিকে, যে তারা এত বড় 2/3 মেজরিটি নিয়ে এসেছেন। এবং এই 2/3 মেজরিটি নিয়ে আসার অর্থ হচ্ছে যে এই কাণ্ডে, বিএনপির কাণ্ডে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল। কেন বেড়ে গেল? নাম্বার 1, আমাদের ইকোনমির অবস্থা ধ্বংস হয়ে, আমাদের ব্যাংকিং সেক্টর নাই, আমাদের স্টক মার্কেট নাই, এইগুলি ওনাদেরকে ঠিক করতে হবে। ফরেন মিনিস্ট্রি আমাদের যেটা হবে, এই ফরেন মিনিস্ট্রি দেখেন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাংলাদেশে কিন্তু 2বার শুধু আমরা ভালো ফরেন মিনিস্টার্স পেয়েছি। এক প্রেসিডেন্ট জিয়ার সময় প্রফেসর শামসুল হক সাহেব ছিলেন, ভেরি ব্রিলিয়েন্ট ফরেন মিনিস্টার। এন্ড অফকোর্স হুমায়ুন রশিদ সাহেব ছিলেন এরশাদ সাহেবের সময়। ওনাকে তো আর ব্রিলিয়েন্ট বললে ছোট করা হবে, বিকজ ওনার যে মেধাটা ছিল সেটা, পরবর্তীতে তো উনি আওয়ামী লীগ জয়েন করেছেন, স্পিকার হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের সময় যে প্রবলেমটা হয়েছে, দে হ্যাড নো গুড ফরেন মিনিস্টার্স। সো এখন এইটা ঠিক করতে হবে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক করতে হবে। তাহলে বার্ডেনটা অনেক বেশি কিন্তু বিএনপির কাঁধে। আর দে হ্যাভ 2/3। যদি এরকম হতো যে 51, 155, 56, 66 ছিল, তারপর মেজরিটি থাকতো, তাহলে বার্ডেনটা একটু কম হতো। এখন সাংঘাতিক ভার তাদের উপরে আছে, এবং এইটা আমাদেরকে দেখতে হবে যে তারা কিভাবে ওদের জয়কে এগিয়ে নিয়ে যায় জনগণের জন্য। নাম্বার 1। নাম্বার 2, যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে ইউনূস হ্যাজ ডিস্ট্রয়েড দিস কান্ট্রি। একটি পাটপার চোর, ওর সরকার চোর, সবাই চোর ওর সরকারে। এক এক করে নাম বলতে পারি যে এরা কি করেছে, দেশটাকে কিভাবে ধ্বংস করেছে। এই ইউনূস সরকারের যে পদক্ষেপগুলি আছে, এইখান থেকে বিএনপি কে বের করে একটা সুন্দর গভর্নেন্সের দিকে যেতে হবে। তবে ইউনূসের ছিল এনজিও সরকার, এখন কিন্তু আমাদের ইলেকটেড সরকার আসছে, এবং এই লোকগুলি যেন দেশের বাইরে কোনোভাবেই না যেতে পারে। ইউনূস, আসিফ নজরুল ডিস্ট্রয় করে দিয়েছে। তো আমি এই কারণেই আগেও বলেছি যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, ফ্যাসিস্ট বলেছি। এখন আমি এই সরকার আসার পর যেটা হয়েছে, ইউনূস সরকার, এরা তো ওর চেয়ে বড় ফ্যাসিস্ট, ওর চেয়ে বড় লুটের আর চোর সবগুলি বসানো হয়েছে। এবং আমি আশা করব যে বিএনপি গভর্নমেন্ট এটা দেখবে যেন ওদের বিরুদ্ধে ইনকোয়ারি হয়, ওদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে হবে, এবং অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবিলিটি। যেমনটি আমি বলি, ইউনূস সাহেব নিজেই, উনি যা করেছেন সবাই জানে। লামিয়া মোর্শেদ, তার জামাই এই এলএনজি মেলেনজি নিয়ে এগুলি করেছে। তারপরে রিজওয়ানা এন্ড হার হাজবেন্ড আসিফ নজরুল, তারপরে আপনার লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, তারপরে আপনার শফিকুল আলম, তারপরে আরো কয়েকটা আছে। এদের সবাই বিরুদ্ধে যেন একটি একদম ট্রান্সপারেন্ট ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন করে, এবং পাবলিককে জানিয়ে দিতে হবে যে এরা কি করেছে। নোবেল 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 বলে সে কিভাবে দেশটাকে আগাগোড়া ধ্বংস করেছে। তো আমাদেরকে, বিএনপি কে এই ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ওদের
নিয়ে আসতে হবে জনগণের সামনে। সেটা যদি না করে তাহলে এইটার দায়িত্ব তখন বিএনপি বহন করবে। এখানে কোনো প্রেমের কথা না, এখানে 18 কোটি লোকের ব্যাপার আছে। তো আমি আশা করব, আমি শুধু মোবারকবাদ দিই না, আমি আশা করব যে এরা গুড গভর্নেন্স আনবে দেশে, এরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট হবে এদের, এবং জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, তারা জনগণের প্রশ্নগুলি উত্তর দেবে, নট লাইক ইউনুস যে প্রেস কনফারেন্সই করে না, বিদেশে যায় প্রেসিডেন্টের সাথে দেখা করে না। আপনার তো দরকার নেই হু ইজ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্সি ইজ ইম্পর্টেন্ট, মানে একদম প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করেছে এবং বলে যে আমি কনস্টিটিউশনের আওতায় দেশটি পরিচালনা করছি। তো আমাদেরকে এইসব জিনিসগুলি এখন দেখতে হবে। এখন তো পিপলস গভর্নমেন্ট, এখন তার ইন্টারিম না যে কোনো ছেলেরা ওই যে এনসিপি ওরা এনে বসিয়ে দিয়েছে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এবং আমাদের অনেক আশা ভরসা আছে যে ঐক্য আসবে দেশে, এবং যে বড় গোষ্ঠীটাকে বাইরে রাখা হয়েছে ওদেরকেও এটার মধ্যে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, যেন আমরা আগের দিনে আরো ভালো ভোট করতে পারি। আরেকটা জিনিস বলবো এখানে, যে ভোট ভালো হয়েছে, স্পন্টেনিয়াস হয়েছে, কিন্তু কেন হয়েছে? হয়েছে এই কারণে বিকজ আর্মি ওয়াজ ভেরি অ্যাক্টিভ উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার্স, আমাদের সিকিউরিটি এজেন্সিস গুলি কোনো ধানাই ফানাই করতে পারে নাই, ব্যালট বক্সে দু এক জায়গায় নিয়ে পালাতে চেষ্টা করেছে, তারা ধরেছে, বাট দ্যাট ডাজ নট মিন যে একদম খুব সুষ্ঠু ভাবে নির্বাচন। নো, অনেক কিছু তো চ্যালেঞ্জ গুলিতে আসে নাই। আমরা যেগুলি ফোনে বা এইভাবে খবর পাচ্ছিলাম, অনেক জায়গায় অনেক ঝামেলা ও হয়েছে, বাট ননদালেস নির্বাচন হয়েছে, আমরা মুক্তি পেয়েছি এই ইউনুস ফ্যাসিস্টের থেকে, এই চোরের থেকে, এই চোরের দলের থেকে আমরা মুক্তি পেয়েছি। এই জন্য আল্লাহ অনেক শুকরিয়া। আপনি বলছিলেন যে এর আগে বেশ কয়েকবার বলেছেন যে ডিপ স্টেটের সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নির্ধারিত ফলই ঘোষণা করা হবে নির্বাচনের মাধ্যমে। সেই সেই ডিপ স্টেটের ডিজাইন কি আসলে বাস্তবায়ন হয়েছে? যেহেতু রেফারেন্ডামের বিষয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, গণভোট নিয়ে, এবং এই গণভোটের রেফারেন্ডাম মানে যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে বিএনপি যে 2/3 আসন নিয়ে জয়লাভ করলো একটা শক্তিমান সরকার হিসেবে, তারা তাদের চলার পথে কতটা বাধাযুক্ত হবে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কোন ধরনের ডিজাইন রয়েছে কিনা, পরিকল্পনা আরো আরো অনেক ধরনের পরিকল্পনা রয়েছে কিনা? এখন দেখেন, আমি ডিপ স্টেটের কথা যখন বলেছিলাম তখন আমরা সবাই এত শিওর ছিলাম না যে ইলেকশনে স্পন্টেনিয়াসলি লোকজন আসবে। লোকজন যেভাবে বাইরে গেছে, গ্রামে গেছে ভোট দেওয়ার জন্য, এইসব দেখে মনে হয়েছে যে ডিপ স্টেট হ্যাজ ফেইল্ড। ডিপ স্টেট ফেল করেছে এইখানে, স্পেশালি দি আমেরিকান ডিপ স্টেট হ্যাজ ফেইল্ড টোটালি। কাজে এটা একটা ভালো দিক, বিকজ এই ডিপ স্টেট এর আগেও গভর্নমেন্টের মধ্যে হস্তক্ষেপ করেছে, এর আগের গভর্নমেন্ট সরানোর মধ্যে তাদের তাদের ইন্ধন ছিল, এই অনেক উপদেষ্টারা এটার মধ্যে ইনভলভ ছিলেন আগের গভর্নমেন্ট সরানোর মধ্যে, ইউনূস হিমসেলফ ওয়াজ ইনভলভ, যেটা জামাত স্বীকার করেছে, ওদের সাথে জামাতও হবনবিং করেছে, জামাতও আউট হয়ে গেল মোটামুটি 73 অড সিটস, তারা খুব বেশি এখন কিছু করতে পারবে না। সো আমার মনে হয় ডিপ স্টেট হ্যাজ ফেইল্ড, এবং আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে ডিপ স্টেট সাকসেসফুল হয়ে যাবে, সেখানে আমি মনে করি যে আমার আশঙ্কাটা হয়তো ভুল ছিল, বিকজ আমাদের জনগণ আমরা কি এখনো বলতে পারি, যে আসলেই ডিপ স্টেট ফেল করেছে? তার কারণ ভোটের যেই টোটাল পার্সেন্টেজটা সেটি ঘোষণা করতে আপনার দীর্ঘ প্রায় 10-12 ঘন্টা সময় নিয়ে নিল, যেখানে ভোটের দিন সকাল 11টায় তার আধা ঘন্টার আগে সর্বশেষ তথ্য জানা ছিল যে 14.96% ভোট পড়েছে। তার 1 ঘন্টা পর আবার জানাচ্ছিল যে 32.96% ভোট, 28% ভোট পড়েছে। কিন্তু টোটাল পার্সেন্টেজটা কেন? আমরা তো এর আগে নির্বাচন করতে দেখেছি, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত রেশিওটা জানিয়ে দেওয়া হয়েছে, মানে পার্সেন্টেজটা জানিয়ে দেওয়া হয়েছে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। কিন্তু বলি এইটা তো 60.69% ভোট করেছে। না, এগুলি বোগাস, এগুলি ইঞ্জিনিয়ারিং করে বাড়ানো হয়েছে। 60% ভোট কাস্ট হয়নি, এইগুলি সব ইঞ্জিনিয়ার দিয়ে। এখন আপনি যখন আমরা হিসাব করতে বসবো টোটালি দেখবো আমরা এখানে অনেক গোলমেল আছে। তো এইটাতে আমার মনে হয় না যে খুব বেশি একটা আমার এস্টিমেট হচ্ছে যে 40%-এর উপরে হয়তো ভোট কাস্ট হয়নি, কোনোভাবেই 40%-এর উপরে যায়নি ভোট কাস্টিং। 60% তারা দেখাচ্ছে টু শো যে 50%-এর উপরে জনগণ এসে ভোট দিয়েছে, হুইচ আই থিঙ্ক ইজ নট কারেক্ট। এটা আমার অনুমান, কিন্তু বিকজ আমি তো এই ইঞ্জিনিয়ারিং আগের থেকে বলছি, এবং কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখন অপোজিশনও, মানে এখন যারা অপোজিশন আসবে জামাত, ওরাও ইঞ্জিনিয়ারিং এর কথা এখন বলছে এন্ড বলবে। আগামী দিনে আপনি দেখবেন যে আরো বলবে, তারা হয়তো এমনও হয়তো সিচুয়েশন আসতে পারে যে তারা কোনো সময় হয়তো পার্লামেন্ট বয়কটও করতে পারে। তো ইউ সি এই জিনিসগুলি আছে,
কিন্তু এইটা আমি বলতে পারি দ্যাট 40% এর উপরে কাস্ট হয়নি ভোট, 60% ইনফ্লেটেড ফিগার দিচ্ছে। যদি ডিপ স্টেট ফেল করেই থাকে তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং করে বেশি দেখানো হচ্ছে না কেন কাস্টিং? মানে আপনি যেটা আসলে বলছেন যে কাস্টিংটা বেশি দেখানো হচ্ছে, কেন ভোট প্রদানের হারটি? জি রাইট, ইউনূস সরকার এই কারণে বা ইলেকশন কমিশন এই কারণে দেখানোর চেষ্টা করছে যে অন্যবারে যখন আমাদের 60% রিচ করে না, কম হয় বা হাসিনার সময় কম হয়েছে বা হোয়াটএভার, ওইটাকে তারা নকশাত করার জন্য বলছে যে 60% কাস্ট হয়েছে এবং আওয়ামী লীগার্সরা হাসিনার কথা শুনে নাই, তারা এসে ভোট দিয়েছে। এই তো কিছু লোক তো ভোট দেবেই, আমি আওয়ামী লীগের হলেও দেবে, সবাই তো আর বয়কট ওইভাবে করবে না। এবং আমরা দেখেছি অনেকেই আবার জয়েনও করেছে, বিএনপি টিএনপি জয়েনও করেছে, খুব কম, যেটা টোটালি ইনসিগনিফিকেন্ট, যেটা হয়তো 0.01 বা এরকম পার্সেন্ট হবে যারা শিফট করেছে লয়্যালটিস তাদের। তো লেটস নট ওয়ারি অ্যাবাউট দিস। না, আমি হচ্ছে যে গণভোটে হ্যাঁ দেখানোর মাধ্যমে, হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে ইউনূস সরকারের পেছনের এজেন্ডাটা কি, এবং সেটি যদি হয় হ্যাঁ জয়যুক্ত হলে সরকারকে কি ধরনের বিপাকে পড়া লাগতে পারে? দেখেন, দ্য কাইন্ড অফ মেজরিটি যেটা বিএনপির কাছে আছে, তারা বাধ্য না এই রেফারেন্ডামটা মানতে। ওরা তাদের মতন রিফর্মস আনবে, তাদের মতন কনস্টিটিউশনাল রিফর্মস আনবে, ওরা বাধ্য না, বিকজ ওরা তো অনেকগুলিতে ডিসেন্ট দিয়েছে, যেটা ইউনূস সরকার যখন ওটাকে ফাইনালি কম্পাইল করেছে ওই ডিসেন্ট গুলি সব বাদ দিয়ে দিয়েছে। জামাতেরও কিছু ডিসেন্ট ছিল, সব বাদ। দিস ইজ নাও ইররেলিভেন্ট উইথ দিস 2/3 মেজরিটি। এখন এইটা টোটালি ইররেলিভেন্ট হয়ে গেছে, গণ গণ ভোট যেটা বা রেফারেন্ডাম যেটা, এইটা নিয়ে আর আমি কিছু চিন্তা করছি না, বিকজ আমার মনে হয় না যে এটার কোনো রেলিভেন্স আছে। এইটা করতে চেয়েছিল ডিপ স্টেট, কিন্তু দিস ইজ ফেল। 30% কম না তো রেফারেন্ডামে, নো ভোট, যেখানে নো শব্দটা মানুষ বলতে পারছিল না। না, না ভোটটা 30% হোক আর 40% হোক, সেটা তো কাউন্ট আসছে না, কাউন্টিং আসছে না। 1% বেশি হলেও সেই হ্যাঁ ভোটে জয়যুক্ত হচ্ছে, তাই না? সেখানে তো 70-75% দেখানো হবে। এখন বিষয়টা হচ্ছে যে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনছি, এখন মাঝখানে শুনতে পাচ্ছেন? জি এখন শুনছি, জি শুনছি। প্রশ্ন হচ্ছে যে 30% হলেও সেটা কাউন্ট হবে না, কাউন্ট হবে যেটা বেশি হবে হ্যাঁ পক্ষে, সেটাই তো দেখানো হবে যে হ্যাঁ জয়যুক্ত হচ্ছে। এবং তাহলে সেক্ষেত্রে তো সংস্কার প্রক্রিয়া যেতে হবে, এবং সেই সংস্কার প্রক্রিয়ায় যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হচ্ছে বা আরো অন্যান্য যে ইস্যু আছে, সেই জায়গা থেকে পেছনে কোনো ডিজাইন ইউনূস সরকারের আছে কিনা, এই মুহূর্তে যে সরকারটি আছে অথবা ব্যক্তিগতভাবে ইউনূস সাহেবের আছে কিনা, যে তিনি এটা অন্যভাবে ইউজ করার চেষ্টা করছেন? আমার মনে হয় যে এখন আর ইউনূস সরকারের কোন ধরনের ডিজাইন কাজ করবে না, কোন ধরনের ডিজাইন কাজ করবে না। দে হ্যাভ বিন থ্রোন ইন দ্য ডাস্টবিন বাই দ্য পিপল। যদি এইটা এমন রেশিও হতো যে 150 160 ওদিকে আছে 145, তাহলে তারা হয়তো কিছু গেম খেলতে পারতো। এখন কোন ধরনের সম্ভাবনা নাই কোনো গেম করার। আর আমি যে জিনিসটা বলছি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, 70% পেয়েছে, তাতে কি? 1/3 এর মতন তো নাতে আছে, তার মানে জনগণ এইটাকে, আর ওর মধ্যে তো স্টাফিং আছে, ব্যালেটে লিখে স্টাফ করেছে, তারা এইগুলি ঢুকিয়েছে, বিকজ তারা মনে করেছিল যে হয়তো বিএনপি, তারেক সাহেব বলেছেন হাতে দিতে, কিন্তু তারপরেও মেজরিটি বিএনপি দেবে না, নাতে দেবে। এই জিনিসের এই ভয়ের জন্য তারা হ্যাকে স্টাফিং করেছে, পেপার ইঞ্জিনিয়ারিং করেছে, ঢুকিয়েছে ইসের মধ্যে। যেভাবেই হোক ফলাফলে তো আর ওইসব চিত্র আমরা পাবো না যে কতটা স্টাফিং হয়েছে, কতটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। ফলাফল দেখা হবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সেই হ্যাঁ জয়যুক্তের মাধ্যমে এখন আপনি বলছেন যেহেতু বিএনপি মেজরিটি পেয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা 2/3, এতে সমস্যা হবে না, কিন্তু এটা তো একটা বাধ্যবাধকতা চলে আসছে, রেফারেন্ডাম তো পাস হয়ে যাচ্ছে এবং সেটা অটোমেটিক্যালি 180 দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এদিক থেকে কি আর কোন ধরনের আশঙ্কা আছে যে বিএনপি সরকার শক্তিশালী হয়ে নিজস্ব চিন্তাধারা নিয়ে এগোতে কোনো পারবে? ম্যান্ডেট না, দিস ইজ নট এ ম্যান্ডেট, এইটা কনস্টিটিউশনে নাই, তারা একটা আইন করেছে, অর্ডিন্যান্স, ওই অর্ডিন্যান্স উইল বি প্লেসড ইন পার্লামেন্ট। এই অর্ডিন্যান্সটাকে তো তারা নাও পাস করতে পারে। আপনি যখন ফার্স্ট সিটিং এ প্লেস করবেন, তো এই রেফারেন্ডামের অর্ডিন্যান্স তো রিজেক্ট হয়ে যেতে পারে বাই 2/3 মেজরিটি। এই জন্য আমি এইটার কোনো সিগনিফিকেন্সই দেখছি না। ইট ইজ এ ডকুমেন্ট, যে ডকুমেন্টটা সামনে থাকবে, ওইখান থেকে যদি কিছু ভালো জিনিস আসে বা ওর মধ্যে কিছু চেঞ্জেস করে তারা যদি কিছু করতে চায় করবে, এটা না অ্যাবসলিউটলি আপ টু দ্য পিপল। আমি এই রেফারেন্ডামকে এক মুহূর্তের জন্য লেজিটিমেসি দিতে রাজি না, হোয়াট এভার দ্য রেজাল্ট।
হোয়াট এভার দ্য রেজাল্ট, এটা যদি 100% হতে হয় তারপরে আমি লেজিটিমেসি দিতে রাজি না, বিকজ 2/3 মেজরিটি নিয়ে তারা এসেছে এবং এই 2/3 মেজরিটি নিয়ে তারা কনস্টিটিউশন এমেন্ড করতে পারে। এটা এখন আমাদের ওই